হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এফএসসি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে 2025 সালের মাধ্যমিকের সাজেশন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আমাকে বারবার জানিয়েছেন যে 2025 সালের জিওগ্রাফি সাজেশন দেবেন স্যার, তাই আজকের এই আলোচনা। আজকে 1 নম্বরের এমসিকিউ, এসসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা ও ম্যাপ পয়েন্টিং বিস্তারিত উত্তর সহ আলোচনা থাকছে। খুব শীঘ্রই 2-3-5 মার্কসের সাজেশন এফএসসি নিয়ে আসতে চলেছে। ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে গত 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় যে সাজেশনটি দেওয়া হয়েছিল তা থেকে প্রায় 100% কমন ছিল। এটা শুধু মুখের কথা নয়, এফএসসি যা বলে তা প্রমাণ সহ করে দেখায়। বিশ্বাস না হলে আমার চ্যানেলের প্রথম ভিডিওটি দেখে নিন। দেখতে পাচ্ছ লেখা আছে টেস্ট এক্সাম, অ্যাপটি মানে ফারুক খান টিউটোরিয়াল এফএসসি। তো আজকে প্রায় 2:54 জন স্টুডেন্ট পরীক্ষা দিল এফএসসি সেন্টারের পক্ষ থেকে। কে কত পায় দেখা যাক। তোমরাও চেষ্টা করবে নিজে নিজে উত্তর করার। কত পাচ্ছ তোমরা কমেন্ট বক্সে জানাবে। এটি একটি সাজেশন ভিত্তিক পরীক্ষা ছিল। তো কথা না বাড়িয়ে দেখে নাও। এই ছিল 2024 সালের মাধ্যমিক সাজেশন জিওগ্রাফি। 95% কমনের কথা বলা হয়েছিল, কিন্তু 100% কমন ছিল। তো আপনারা দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন 1.7 কি প্রায় ভিউজ এসেছে 2024 সালের মাধ্যমিক সাজেশন থেকে। যে সাজেশনটি প্রোভাইড করা হয়েছিল 296টা লাইক, 265টা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে স্যার আপনার সাজেশন থেকে আমরা হুবহু কমন পেয়েছি এবং পরীক্ষার খাতায় সঠিকভাবে লিখে আসতে পেরেছি এবং ভালো রেজাল্ট করবো আশা করা যায়। তো এই কমেন্টগুলো দেখে আমি খুবই আনন্দিত ও উৎসাহিত। তাই বলছি 2025 সালে যে সাজেশনগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো হুবহু কমন পড়বে। দেখতে পাচ্ছেন ফারুক স্টাডি সেন্টার 2025 সাজেশন টেস্ট এক্সাম এফপি টিউটোরিয়াল মানে ফারুক খান টিউটোরিয়াল বা এফএসসি ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি নিউ সিলেবাস টাইম 3 hours 15 minutes ফুল মার্কস 90। তো আজকের মূল আলোচ্য বিষয়ে চলে যাই কথা না বাড়িয়ে। প্রথম 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর দাগে বলা হয়েছে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সৌরশক্তি, নদী, বায়ু। 4টা বিকল্প থাকার কথা, কিন্তু সাজেশন ভিত্তিক বলে 3টা করে অপশন দেওয়া হয়েছে। তো এই 3টার মধ্যে সঠিক উত্তর এখানে কি হবে, সৌরশক্তি নাকি নদী নাকি বায়ু? তো বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হচ্ছে সূর্য বা সৌরশক্তি, তাহলে সঠিক উত্তর হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি, কারণ বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? বলা হচ্ছে যে প্রক্রিয়ার মধ্যে পৃথিবীর ভূপ্রাকৃতিক শক্তিগুলি ভূমিরূপের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। তাহলে বহির্জাত প্রক্রিয়া হলো নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, এগুলো অভ্যন্তরের বাইরে হয় বলে এদের বহির্জাত প্রক্রিয়া বলা হয়। তাহলে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সৌরশক্তি। আর যদি বলে বহির্জাত প্রক্রিয়ার মূল উপাদান কি, তবে নদী হতো। তারপর 2 নম্বর দাগে বলা হয়েছে কোন ভূমিরূপটি বায়ু ও জলাধার মিলিত কার্যে গঠিত? বায়ু ও জলাধার মিলিত কার্যে গঠিত জুইগেন নাকি গোড় নাকি পেডিমেন্ট? তো সঠিক উত্তর হচ্ছে পেডিমেন্ট। পেডিমেন্ট। তারপরে 3 নম্বর দাগে বলা হয়েছে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয়টি হলো অবঘর্ষ ক্ষয়, দ্রবণ ক্ষয় নাকি ঘর্ষণ ক্ষয় নাকি বুদবুদ ক্ষয়? তো লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর যে প্রধান 4টি ক্ষয় রয়েছে তার মধ্যে এখানে সঠিক উত্তর হচ্ছে দ্রবণ ক্ষয়, মনে রাখবেন।
নদীর ক্ষয় প্রক্রিয়াগুলো পড়ে যেতে হবে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ নদী থেকে এবারে 5 নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকবেই, নদীর ক্ষয় বা সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। তারপরে 4 নম্বর দাগে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্ম, শীত নাকি শরৎ ঋতুতে। তো পশ্চিমী ঝঞ্ঝা ভূমধ্যসাগরীয় অঞ্চলে উৎপত্তি হয়, তো এটি শীতকালে লক্ষ্য করা যায়, মনে রাখবেন। পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে লক্ষ্য করা যায়, শীত ঋতুতে বা শীতকালে। সঠিক উত্তর 2 নম্বর দাগ, শীত ঋতু। তারপরে 5 নম্বর দাগে বলা হয়েছে বায়ুমণ্ডলের ন্যূনতম বা নিম্নতম স্তরটি হলো আয়নোস্ফিয়ার নাকি ম্যাগনেটোস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এখানে বায়ুমণ্ডলের যে নিম্নতম স্তর উষ্ণতা, তারপরে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস 6 প্রকার: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। তো এখানে 3টি অপশনের মধ্যে কোনটি উত্তর সঠিক? সঠিক উত্তর 3 নম্বর দাগ, ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের নিচের স্তর ট্রোপোস্ফিয়ার আর বায়ুমণ্ডলের উচ্চতম স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, মনে রাখবে। এখানে স্তর থেকে এবারে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা, আর স্তর থেকে একটা না দুটা প্রশ্ন থাকবেই 2025 সালের মাধ্যমিক পরীক্ষায়। বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাসগুলো CH4 মানে মিথেন, CO2 মানে কার্বন ডাই অক্সাইড নাকি CFC ক্লোরোফ্লুরোকার্বন। তো বিশ্ব উষ্ণায়ন দিনের পর দিন বেড়ে চলেছে, কারণ গাছ এবং মানুষের যে এক সামঞ্জস্যতা, অর্থাৎ বৃক্ষছেদন ঘটছে, কিন্তু মানুষের যে বৃদ্ধি সেটা কিন্তু বেড়েই চলেছে। সেজন্য আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি তা গাছ সঠিকভাবে নিতে পারছে না, আর তাই এখানে সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড, মনে রাখবেন। তারপর 7 নম্বর দাগে বলা হয়েছে একটি মুখ্য ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 52 মিনিট নাকি 12 ঘন্টা 26 মিনিট নাকি 6 ঘন্টা 13 মিনিট। তো সঠিক উত্তর হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। 9 নম্বর দাগে বলা হয়েছে মরু অঞ্চলের শুষ্ক মৃত্তিকার নাম শিরোজেম, চার্নোজেম নাকি লেবুর মৃত্তিকা। তো সঠিক উত্তর হচ্ছে শিরোজেম মৃত্তিকা। 10 নম্বর দাগে বলা হয়েছে গ্রীষ্মকালীন ব্রজ বিদ্যুৎ সহ ঝড় অসমে যে নামে ডাকা হয় তা হলো কালবৈশাখী নাকি বর্ষিছিলা নাকি চেরি ব্লসম। তো গ্রীষ্মকালে যে ঝড় আসামে হয় ব্রজ বিদ্যুৎ সহ, তার নাম বর্ষিছিলা। এই প্রশ্নটি বারবার মাধ্যমিকের পরীক্ষায় এসে থাকে বাম স্তম্ভ ডান স্তম্ভ হিসাবে। তো মনে রাখবেন, একদিকে বাম স্তম্ভ একদিকে ডান স্তম্ভ দিয়ে আসাম ও বর্ষিছিলা দেয়। তো সেক্ষেত্রেও প্রিপারেশন নিতে হবে যে কোন প্রশ্ন কিভাবে আসতে পারে, শূন্য স্থান নাকি এক কথায় নাকি MCQ। তো সবগুলোই চিন্তা ভাবনা করে ভেবে চিন্তেই কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সেজন্য প্রিপারেশন মনোযোগ সহকারে এখন থেকেই নাও। 11 নম্বর দাগে বলা হয়েছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো ইন্দ্রাকল, কিবিথু নাকি ইন্দ্রা পয়েন্ট। তো এখানে দক্ষিণতম স্থলবিন্দু ডিরেক্ট প্রশ্ন দিয়েছে, সেজন্য সঠিক উত্তর হবে ইন্দ্রা পয়েন্ট। অর্থাৎ যদি বলতো ভারতের মূল ভূখণ্ডের শেষতম বিন্দু, তাহলে কন্যাকুমারিকা অন্তর্ভুক্ত, এবং পূর্বতম বললে কিবিথু হতো। ভারতের যদি উত্তরতম শেষ বিন্দু বলতো তাহলে ইন্দ্রাকল, আর যদি ভারতের পশ্চিমতম বলতো তাহলে গুহারমতি হতো। তো এই 5টা কোণই মনে রাখবেন, যে কোনো একটা কোণ দেওয়ার চান্স রয়েছে প্রবল। 12 নম্বর দাগে বলা হয়েছে শীতকালে যেসব ফসলের চাষ করা হয় তাকে বলা হয় রবি শস্য নাকি খারিফ শস্য নাকি জায়দ শস্য। তো শীতকালে যেসব ফসল চাষবাস করা হয় তাদের রবি শস্য বলা হয়, যার অন্যতম উদাহরণ হচ্ছে গম। খারিফ শস্য বলতে ধান, আর জায়দ শস্য বলতে তরমুজ, শসা। অবশ্যই মনে রাখবেন, কি বললাম, রবি শস্য হচ্ছে গম, খারিফ শস্য ধান, জায়দ শস্য হলো তরমুজ, শসা, বাদাম, এগুলো। তো ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন, এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরের প্রশ্নে বলা হয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব 324 জন পার বর্গ কিলোমিটার নাকি 382 জন পার বর্গ কিলোমিটার নাকি 370 জন পার বর্গ কিলোমিটার। তো 2011 সালের যে গড় জনঘনত্ব ভারতের ছিল
তা ছিল 382 জন পার বর্গ কিলোমিটার। সঠিক উত্তর 382 জন পার বর্গ কিলোমিটার, মনে রাখবেন। খুবই আসার চান্স রয়েছে। সেন্সাস থেকে একটি প্রশ্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় থাকবেই। তা শিক্ষা ক্ষেত্রে দিতে পারে যে ভারতের শিক্ষার হার কত, ভারতের কোন রাজ্যে কি শিক্ষা হার আছে, ভারতের জনসংখ্যা কত, 121 কোটি 1,93,422 জন, ভারতের বৃদ্ধির হার কত, এরকম ভাবে একটা না একটা প্রশ্ন থাকবেই। তারপরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বর চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে যে 1:50,000 টোপো মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, নাকি 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, নাকি 30 মিনিট ইন্টু 30 মিনিট, নাকি 15 মিনিট ইন্টু 15 মিনিট। তো আরএফ স্কেল যখনই 1:50,000 হবে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের অক্ষাংশ বিস্তার হবে 15 মিনিট ইন্টু 15 মিনিট। সঠিক উত্তর 15 মিনিট ইন্টু 15 মিনিট, সঠিক উত্তর, মনে রাখবেন। 15 মিনিট ইন্টু 15 মিনিট হচ্ছে 1:50,000 যে অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার। আর যদি এক্ষেত্রে বলতো 1:1,00,000 আরএফ স্কেল, তাহলে 30 মিনিট 30 মিনিট হতো। যদি 1:2,50,000 বলতো, সেক্ষেত্রে আরএফ স্কেল 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি হতো। এবং যদি বলতো 1:10,00,000, তার আরএফ 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হতো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 15 মিনিট ইন্টু 15 মিনিট। এই 6 নম্বর চ্যাপ্টার থেকে আরএফ স্কেলের পুরো নাম কি, এফএসসি কি, ফলস কালার যেটা রয়েছে, বিভিন্ন যে রঙগুলো দিয়ে রাস্তাঘাট দেখানো হয়েছে, ঘরবাড়ি দেখানো হয়েছে, অর্থাৎ কালার বা আরএফ স্কেল থেকে এই দুটো প্রশ্ন কিন্তু থাকবেই, প্রবল সম্ভাবনা রয়েছে। এবং 100% বলে দিচ্ছে এই চ্যাপ্টার থেকে আরএফ স্কেল থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে। এবারে দেখে নিব শুদ্ধ হলে অশুদ্ধ হলে অলিখ, অর্থাৎ সত্য মিথ্যা। সত্য মিথ্যা প্রশ্নে যদি শুদ্ধ হয় তাহলে সুলিখিত হয়, এবং অশুদ্ধ হলে অলিখিত হয়। ওইখানে শুষ্ক লেখা আছে, বানানের ভুল আছে, তো তোমরা ঠিক করে নেবে। 1 নম্বর দাগে বলা হয়েছে রাজস্থানে চলমান বালিয়াড়িকে হামাদা বলে, তো এটা ফলস, এটা মিথ্যা, মনে রাখবেন। আমি অ্যাপ দ্বারা চিহ্নিত করলাম, এটা হবে ধ্রিয়ান। যদি বলতো ভারতের বৃহত্তম রাজ্য যে রাজস্থানে যে চলমান বালিয়াড়ি উড়ে বেড়ায়, তাকে কিন্তু ধ্রিয়ান বলা হয়। এখানে হামাদা বলেছে বলেই এই উত্তরটি ভুল। তারপরে জেট বায়ু দেখা যায় ট্রোপোস্ফিয়ারে, অবশ্যই জেট বায়ু 7.5 থেকে 14 কিলোমিটারের মধ্যে ট্রোপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, সঠিক উত্তর। তারপর প্লাস্টিক এক ধরনের এক প্রকার কঠিন বর্জ্য, অবশ্যই প্লাস্টিক কঠিন বর্জ্য, কারণ প্লাস্টিক যদি মাটিতে হলে আমরা পুঁতে রাখি 10 বছর পরেও কিন্তু প্লাস্টিকেরই মতো থাকবে, সেজন্য কঠিন বর্জ্য, সত্য। পর্বতের প্রতিবার ঢালে শৈলক্ষেপ রেইনফল, মানে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, অবশ্যই হয়। পর্বতের যে ঢাল থাকে, পর্বতের ধরো এটা ঢাল, তাহলে পর্বতের এই যদি এটা মেঘ হয়, তাহলে এরকম বৃষ্টি হয়। এটা হচ্ছে প্রতিবার ঢাল, এটা অনুবার ঢাল। অনুবার ঢালে কোনো বৃষ্টি হয় না, প্রতিবার ঢালে বৃষ্টিপাত হয়, তো সেক্ষেত্রে সত্য। পর্বতের প্রতিবার ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, সত্য। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। কি বলেছে, এটা কিন্তু পরীক্ষায় চালাকি করে কি দেয়, 2 বছর আগে এসেছিল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, সত্য না মিথ্যা? যদি যাই বলে তাহলে মিথ্যা, এখানে না বলেছে বলেই সত্য। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না বা হয় না, সেজন্য এটি সঠিক। যদি যাই দিত তাহলে মিথ্যা হতো। তারপরে 6 নম্বর দাগে বলা হয়েছে অ্যাক্টিভ রেডিওমিটার একটি সক্রিয় সেন্সরের উদাহরণ, সত্য, মনে রাখবেন। তারপরে শূন্য স্থান পূরণ করো 6টি। তাহলে শূন্য স্থানগুলো দেখে নিই। এবার কি বলা হয়েছে, শূন্য স্থান যে উচ্চ সতি নয়, উচ্চ গতি হবে, এটা গ হবে, মনে ঠিক করে নেবেন। উচ্চ গতি অংশে নদীর প্রধান কাজ কি হয়, তাহলে নদীর জানি আমরা যে এরকম ভাবে নদী যখন প্রবাহিত হয়, তাহলে নদীর এটা উচ্চ গতি, তারপরে নিচেরটা কি মন্দগতি হয়, তার নিচে এরকম ভাবে যখন থাকে সেটা কিন্তু নিম্নগতি হয়, মনে রাখবেন। তাহলে 3টা গতির মধ্যে নদী উচ্চ গতিতে ক্ষয় কাজ লক্ষ্য করা যায়, তো সঠিক উত্তর ক্ষয় কাজ লিখে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে।
তারপর 2 নম্বরে বলা আছে সোমালি স্রোত প্রবাহিত হয়ে ড্যাশ মহাসাগরে, আটলান্টিক মহাসাগর নাকি ভারত মহাসাগর নাকি প্রশান্ত মহাসাগর। তো মনে রাখবেন সোমালি স্রোত লক্ষ্য করা যায় ভারত মহাসাগরে, মনে রাখবেন লেখা আছে ইন্ডিয়ান ওশেন, ওশেন মানে সাগর বা সমুদ্র। তারপরে হিমবাহ সঙ্গীত দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলা হয়। তো উত্তর হবে এসকার, লেখা আছে ইংরেজিতে এসকার। তারপরে পরের প্রশ্ন 4 নম্বর দাগে বলা হয়েছে বৃষ্টির জল সংরক্ষণে ভারতের অগ্রণী বানানটা ঠিক করে নেবেন, অগ্রণী রাজ্য হলো ড্যাশ। বৃষ্টির জল ধরে রাখে ভারতের এমন কোন রাজ্যটি অগ্রণী সব থেকে বেশি ভূমিকা পালন করে, সেটা হচ্ছে তামিলনাড়ু, মনে রাখবেন তামিলনাড়ু, তামিলনাড়ু মনে রাখবেন। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হচ্ছে তামিলনাড়ু। ড্যাশ প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন, এটা যদি ভারত হয় তাহলে এখানে এরকম শ্রীলঙ্কা আছে, এই যে এখানে ভাগ হয়েছে ভারত ও শ্রীলঙ্কার দ্বারা যে বিচ্ছিন্ন সেটা হচ্ছে পক প্রণালী, মনে রাখবেন পক, প আর ক, পক প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ড্যাশ, তাহলে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, বেঙ্গালুরুকে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। ড্যাশ শহর উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাহলে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, উত্তরপ্রদেশের কানপুর যে এলাকা, সেই কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। যদি ভারতের ম্যানচেস্টার দিত তাহলে গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার দিলে কোয়েম্বাটুর হতো, মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে কিন্তু এই 3টা ম্যানচেস্টারের মধ্যে একটা ম্যানচেস্টার কিন্তু প্রশ্ন 2025 সালের মাধ্যমিকের পরীক্ষায় থাকবে। তারপরে আমরা এক কথায় একটি বা দুটি শব্দ উত্তর দাও প্রশ্নগুলি দেখে নিব। একটি বা দুটি শব্দে যে প্রশ্নের উত্তর অর্থাৎ এক কথায় করতে হবে সেগুলি দেখে নি পরপর। যে উচ্চভূমি দুটি নদী খাতকে আলাদা করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় জলবিভাজিকা, মনে রাখবেন জলবিভাজিকা বলা হয়। তারপরে 2 নম্বরটা বলেছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের একক কি। আপেক্ষিক আর্দ্রতা যদি যন্ত্র দিত তাহলে হাইগ্রোমিটার হতো, এখানে একক বলেছে তো একক হচ্ছে শতকরা, মনে রাখবেন। একটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও। চিকিৎসা বর্জ্য অনেক রয়েছে, ইনজেকশন সিরিঞ্জ লেখা রয়েছে, ইনজেকশন সিরিঞ্জ লিখে দেবে। তারপরে রক্তমাখা কাপড়, এগুলো বিভিন্ন হয়। তারপরে ভারতের সবচেয়ে বড় বা বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত, তো ভিলাই হচ্ছে ভারতের সব থেকে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা। তারপর কোন প্রকার মাটিতে চা চাষ ভালো হয়, ল্যাটেরাইট মাটি বা লিখতে পারি হিউমাস লৌহ মিশ্রিত দোআঁশ মাটি সব থেকে উপযুক্ত চা চাষের জন্য। তারপরে পৃথিবীর বানানটা একটু ভুল আছে, ঠিক করে নেবেন। পৃথিবীর বড় বা বৃহত্তম হিমবাহের নাম কি, অ্যাটলান্টিকার ল্যাম্বার্ট হচ্ছে প্রায় 400 কিলোমিটার রয়েছে, অ্যাটলান্টিকার ল্যাম্বার্ট হচ্ছে পৃথিবীর বৃহত্তম বা বড় হিমবাহ। তারপরে 7 নম্বর দাগে বলা হয়েছে ভারতের সবচেয়ে বা বৃহত্তম ও ছোট রাজ্যের নাম কি। ভারতের সবচেয়ে বড় ও ছোট রাজ্যের নাম অর্থাৎ বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্যের কথা বলা হচ্ছে। তো ভারতের সব থেকে বড় রাজ্যের নাম হচ্ছে রাজস্থান, আর সব থেকে ছোট রাজ্যের নাম হচ্ছে গোয়া, আর এন্ড জি, মনে রাখবেন। যে বৃহত্তম ভারতের অঙ্গরাজ্য হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। রাজস্থানের রাজধানী জয়পুর আর গোয়ার রাজধানী পানাজি, মনে রাখবেন। তারপরে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত নামগুলি প্রতি চিহ্ন সহ চিহ্নিত করো। এরকম ভাবে 10টি আসবে, 10 থেকে 10 নম্বর। তো সাতপুরা পর্বত, এটা ভারতের মানচিত্রে কোথায় আছে, গুজরাটের নিচে, গুজরাট যে অংশটি আছে সে জায়গায় সাতপুরা পর্বত, মধ্যপ্রদেশ যে রাজ্য রয়েছে সেখানে রয়েছে। চিল্কা হ্রদ অন্ধ্রপ্রদেশে রয়েছে। বছরে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যে তামিলনাড়ু রয়েছে সেই এলাকা রয়েছে। ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল K2। তারপরে ভারতের শুল্কমুক্ত বন্দর কান্ডালা। ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের একটি রেল ইঞ্জিন কেন্দ্র। তো এগুলো শুধু নামগুলো বলা হলো, ম্যাপ পয়েন্টিং এর 10টি নাম। তোমাদের যদি দরকার হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি পরপর পর্বত, হ্রদ, নদী, শিল্প, মাটি বিষয়
আলাদা আলাদাভাবে ম্যাপ পয়েন্টিং করে আপনাদের ক্লাস প্রোভাইড করব। তো ক্লাসটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে দিন, এবং আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ যে রয়েছে, পশ্চিমবঙ্গের সিলেবাস থেকে আজকের এই আলোচনা। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় প্রায় 30টা জেলা এবং আনন্দশালী 7টি জেলা রয়েছে, অর্থাৎ 30টি জেলায় যেন আজকের সাজেশনটি পৌঁছে যায় এবং খুব তাড়াতাড়ি যেন 1K ভিউ হয়। এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন এবং ক্লাসটি কেমন লাগলো আপনাদের তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সর্বশেষে একটাই কথা বলি যে ফারুক স্টাডি চ্যানেলে 2024 সালে যে মাধ্যমিকের ভূগোল সাজেশনটি দেওয়া হয়েছিল সেক্ষেত্রে 100% প্রায় কমন ছিল। তো বিশ্বাস রাখুন 2-3-5 এবং 1 নম্বরের প্রায় আমার কাছে 300 প্রশ্ন আছে। 300 প্রশ্ন যদি আপনারা পড়ে যান বা তোমরা পড়ে যাও তো অবশ্যই 300 প্রশ্নের মধ্যে 100% কমন থাকবে। যদি প্রয়োজন হয় পিডিএফ সহকারে দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু জানাতে হবে যে আমাদের এই 300 প্রশ্নের পিডিএফ চাই, তবেই কিন্তু প্রোভাইড করা হবে। কারণ যা কিছু দেওয়া হবে দীর্ঘ 10 বছরের যে পরিশ্রম 2014 থেকে 2024 সাল পর্যন্ত বারবার বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে এই প্রশ্নগুলি আমি সাজিয়ে রেখেছি। যদি দরকার হয় অবশ্যই জানাবে, আমি পিডিএফ সহকারে দিয়ে দেব। এবং 2-3-5 এবং ম্যাপ পয়েন্টিং সহকারে খুব তাড়াতাড়ি ফারুক স্টাডি চ্যানেলে জিওগ্রাফি, হিস্ট্রি এবং সমস্ত সাবজেক্টের সাজেশন নিয়ে আসতে চলেছে। আপনারা খুব শীঘ্রই পাবেন। যদি খুবই তাড়াতাড়ি দরকার হয় তো অবশ্যই জানাবেন এবং ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।